প্রাকৃতিক ভূগোলের আজকের ক্লাসে আমরা বায়ুর কাজ সম্পর্কে বিশেষ আলোচনা করব। তারপরে সময় থাকলে আমি মরুভূমির টপিকটা নিয়েও কিন্তু আলোচনা করে নেব, অর্থাৎ স্ট্যাটিক জিকেটায় মরুভূমিতে কিরকম টাইপের কোশ্চেন আসে বা মরুভূমির টপিক ভূগোল বা স্ট্যাটিক জিকের জন্য কি কি পোর্শন আমাদের পড়তে হয় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রাকৃতিক ভূগোল শুরু করেছিলাম শিলা দিয়ে, শিলা শেষ করেছিলাম, হিমবাহ শেষ করেছিলাম, নদী শেষ করেছিলাম, নদীর কাজ। আজকে ফোর্থ টপিক হেডিং করে নাও বায়ুর কাজ। বায়ুর কাজ দেখো, প্রথমে যদি বলা হয় যে বায়ু কি কি ভাবে কাজ করে বা বায়ুর কাজের প্রক্রিয়া বা পদ্ধতি কি, কে বলবে? বলতে পারবে বায়ুর কাজের প্রক্রিয়া বা পদ্ধতি কি? কি কি পদ্ধতিতে বায়ু এরা কাজ করে? বায়ু তিন ভাবে কাজ করে: কি কি? ক্ষয়, বহন করে আর অবক্ষেপণ করে। আরেকবার আরেকবার একটু ভালো করে ব্যাখ্যা করো অমিত। হুম। মানে নদী আর হিমবাহের মতনই কাজ করে। ক্ষয় সাধন করে, বহনও করে আর অবক্ষেপণও করে। কিন্তু নদী আর হিমবাহ যেটা করেছে, যে পথে নদী ক্ষয় করছে ও পথেই সঞ্চয়টা করে। কিন্তু বায়ুর প্রক্রিয়াটা আলাদা হয়, মানে বায়ু বায়ুটার যে কোনো দিকে স্থানটা আহ, আহ, একটা স্থান থেকে হ্যাঁ, কিছুটা মানে দূরে, স্থানান্তরিত হয়। কিছুটা দূরে স্থানান্তরিত হয়। সেই কারণে প্রপার যে নদীর যেমন একটা উপত্যকার মধ্যে বা তার খাতের মধ্যে বিভিন্ন রকম কি বলবো একটা ভূমিরূপ তৈরি করে, কিন্তু বায়ুর ক্ষেত্রে সেটা হয় না। একদমই তাই। তো আমি এটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। তিনটে ভাগে একটু মানে প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে সামান্য ভাষার পরিবর্তন হবে, ভালো করে নোট ডাউন করো আগে। আচ্ছা, অনেকে আমাকে বলো যে লাইভ ক্লাস করতে করতে কি তোমাদের টুকতে অসুবিধা হয়? আগে এটা বলো তো একটু। যারা আমার বাড়িতে পড়তে আসে, যারা যে 40 জন মতো স্টুডেন্ট, তারা অনলাইন ক্লাসে মানে আমাকে বলছিল যে বাড়িতে এসে যে স্যার অনলাইন ক্লাসে টুকতে অসুবিধা হয়, রেকর্ডিং দেখে টুকতে ভালো লাগে। তো এটা কি তোমাদের যারা দূরে বাড়ি, যারা শুধুমাত্র অনলাইন ডিপেন্ডেন্ট আমার কাছে, তাদের কি অনলাইন ক্লাস যখন লাইভ করছি তখন টুকতে অসুবিধা হয়? যখন আমি আচ্ছা, রেকর্ডিং দেখে ঢুকে স্যার। মানে এখন তাহলে তুমি টুকছো না, তাই রাতে তো? যখন রেকর্ডিংটা দিয়ে দেন তখন ওটা দেখে মানে তৈরি করি আর কি। ওকে ওকে, মানে মোটামুটি করে নিও, কোনো যেন পেন্ডিং না থাকে। ঠিক আছে, খেয়াল রেখো। আর একটা জিনিস আমি এক্সাম নিয়ে বলবো, এক্সাম তো কারো খুব একটা ভালো হয়নি, এটা কিন্তু খারাপ জিনিস। বুঝতে পারলে? এটা যথেষ্ট তোমাদের জন্য খুব বাজে জিনিস। বিশেষ করে আমি অমিতের প্রতি একটা মানে খারাপ ধারণা তৈরি হলো এই কারণেও যে অমিতের কোনো পরীক্ষাই ভালো হয় না। হয়তো খুব ক্যাজুয়ালি পরীক্ষা দাও, নাকি আমি পরীক্ষা দিতে বলি বলে পরীক্ষা দাও, এটা কিন্তু আমার কাছে এখনো ক্লিয়ার হয়নি। বুঝতে পারলে অমিত? তোমাকে এই ব্যাপারটা বলছি, খেয়াল রেখো। কারণ ম্যাথ পরীক্ষা নিই বা ভূগোল পরীক্ষা নিই, এত কম টাইমে কোনোভাবে শেষ হতে পারে না। কে কত টাইম ধরে পরীক্ষা দিচ্ছ আমার কাছে কিন্তু আপডেট আসে। আমার ওই অ্যাপসে আপডেট পাই আমি। পরীক্ষা দেওয়াটা ব্যাপার নয় অমিত, পরীক্ষা সিরিয়াসলি দেওয়াটা ব্যাপার। ওকে, নেক্সট রোববার আমি পরীক্ষা কি নেবো বলে দিয়েছি। সেটার সিলেবাসও আমি আজকে রাত্রিবেলা গ্রুপে দেবো। খুব কেয়ারফুলি খেয়াল রেখো। ওকে, চলো দেখে নাও। মোটামুটি বায়ু তিনভাবে কাজ করে: ক্ষয়, অপসারণ, সঞ্চয়। তবে ভূমিরূপ গঠিত হয় এই দুটো পদ্ধতিতে, ক্ষয় কার্যের দ্বারা আর সঞ্চয় কার্যের দ্বারা। ওকে, তাহলে ক্ষয় আর অপসারণের ক্ষেত্রে সেই অর্থে যে ভূমিরূপ গঠিত হয় সেটাকে আমরা ক্ষয়ের সঙ্গেই রাখতে পারি। এটা ব্যাপারটা আর কিছু নয়। ঠিক আছে, যখন আমি ক্ষয়ের মধ্যেও ভাগগুলো বলবো তখন কিছুটা অপসারণের কাজের ব্যাপারটা চলে আসবে। ওকে, তাহলে ভালো করে শোনো। এই যে ক্ষয় দ্বারা সম্পন্ন হচ্ছে, এটা না তিনটে বিশেষ পদ্ধতি সম্পন্ন হয়। তিনটে বিশেষ পদ্ধতি সম্পন্ন হয়। ঠিক আছে, তিনটে বিশেষ পদ্ধতি কি কি? একটা হচ্ছে অবঘর্ষ পদ্ধতি, একটা হচ্ছে ঘর্ষণ পদ্ধতি, আর একটা হচ্ছে অবনমন প্রক্রিয়া। ওকে, তাহলে ক্ষয় কার্য, বায়ুর যে ক্ষয় কার্য, যেটা শুষ্ক মরু অঞ্চলে সম্পন্ন হয়, যার দ্বারা বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, সেটা অবঘর্ষ, ঘর্ষণ ও অবনমন প্রক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে, মনে থাকবে? চলো, অবঘর্ষ প্রক্রিয়ায় দুটো দুটো ধরনের ভূমিরূপ গঠিত হয়। দুটো ধরনের ভূমিরূপ গঠিত হয়, ছোট ছোট করে নোট ডাউন করো। অপসারণ পদ্ধতিটা কিন্তু বাদ রাখছি, খেয়াল রেখো, একটু ক্রস করে দাও। অপসারণ পদ্ধতিটা লেখালাম বটে, কিন্তু ওটা বাদ রাখছি। চলো, অবঘর্ষ প্রক্রিয়ায় প্রথমে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে মরুদ্যান। কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, মরুদ্যান। ওকে,
আর দ্বিতীয় যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে গর্ত, যাকে আমরা বলি অপসারণ সৃষ্ট গর্ত। বুঝতে পারলে? এর মধ্যেই অপসারণের মধ্যে কিন্তু এই অবঘর্ষের মধ্যে কিন্তু অপসারণ ব্যাপারটা চলে এসছে। ওকে, অপসারণ সৃষ্ট গর্ত, কথাটা ক্লিয়ার? এই দুটো টপিক কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে, মরুদ্যান সম্পর্কে তথ্য আর অপসারণ সৃষ্ট গর্তের দ্বারা যে টপিকগুলো আছে বা যে কোথায় কোথায় পাওয়া যায় কি কি ব্যাপার, সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এরপর চলে এসো ঘর্ষণ। এবার চলে এসো ঘর্ষণ। এই ঘর্ষণ পদ্ধতিতে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? প্রথম যেটা তোমরা খুব শুনে থাকবে, গৌড়, GOUR, গৌড়। তারপরটা কি? তারপরটা হচ্ছে ইয়ারদাং, মোটামুটি মনে আছে, লিখে নাও, ইয়ারদাং। ওকে, অনেক অনেক জায়গায় অনুস্বার থাকে, অনেক জায়গায় অনেক জায়গায় অনুস্বার হিসাবে ইউজ করা হয়, অনেক জায়গায় দন্তেন্য থাকে, বানানটা কিন্তু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়। এটা অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ড, YARDANG হচ্ছে। তারপরটা হচ্ছে জিউগেন, এটাও কিন্তু ইংলিশ ওয়ার্ড, জিউগেন। আমি যখন প্রত্যেকটা ডিটেলস টপিক আলোচনা করবো ইংলিশ টার্মটা লেখাবো। আর চতুর্থ কি? আর চতুর্থ নোট ডাউন করো, ইনসেলবার্জ, এটাও ইংলিশ ওয়ার্ড। চারটে ইংলিশ ওয়ার্ড, ইনসেলবার্গ। হচ্ছে ক্লিয়ার? তাহলে দুটো দুটো প্রক্রিয়া বললাম। কি কি প্রক্রিয়া? প্রথম প্রক্রিয়া হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া, যার দরুন দুটো ধরনের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। আর একটা হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়া, যার দরুন চারটে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। তাহলে 6টা ভূমিরূপ কিন্তু আমাদের ডিটেলসে পড়তে হবে। এবার অবনমন দেখো, অবনমনের ক্ষেত্রে তেমন কিছু গুরুত্বপূর্ণ ভাবে কোনো ব্যাপার নেই, এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, তাই এই টপিকটা আমি আর মানে তেমন বলছি না। মোটামুটি 6টা ভূমিরূপ কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো এবার হচ্ছে সঞ্চয়। সঞ্চয় দ্বারা কি কি সৃষ্টি হয়? সঞ্চয় দ্বারা সৃষ্টি হয় 5 রকম, 1, 2, 3, 4, 5। 5-এর মধ্যে প্রথমেই নোট ডাউন করো লাস্টেরটা, একদম লাস্টে, এটা যদি যারা নোট ডাউন করছো লিখে রাখো, বালিয়াড়ি। বালিয়াড়ি, এই বালিয়াড়ি টপিকটাকে বক্স করে স্টার দাও। আমরা যখন বালিয়াড়ি বলবো সেই বালিয়াড়িকে আবার ডিটেলসে ভাগ করবো। বালিয়াড়ি ছাড়া কি আছে লিখে নাও, লোয়েস, আলোচনা করব কোথায় দেখা যায় ইম্পর্টেন্ট। তারপর লিখে রাখো শৈলশিরা। শৈলশিরা, এই কথাটা শুনে মনে হবে এটা হিমবাহের সঙ্গে বা বরফ সম্পর্কিত। ব্যাকেট লিখে রাখো বালির, বালির শৈলশিরা। তারপর লিখে রাখো বালির তরঙ্গ, বালির তরঙ্গ। তারপর নোট ডাউন করবে দেখো বালির পাত, নোট ডাউন করবে বালির পাত। তার মধ্যে দুটো স্টার দিয়ে রাখলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, একটা বালিয়াড়ি একটা লোয়েস। তাহলে ক্লিয়ার হয়েছে? বায়ুর কাজ 3 ভাবে সম্পন্ন হয়। প্রথম পার্টটা হচ্ছে ক্ষয়, তারপরে পার্ট হচ্ছে অপসারণ, তারপরে সঞ্চয়। অপসারণ প্রক্রিয়াটা রয়েছে ক্ষয়েরই অবঘর্ষ প্রক্রিয়ার মধ্যে, তাই অপসারণের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আমরা আলোচনা করিনি। এরপরে ঘর্ষণ, ঘর্ষণজনিত কারণে উৎপন্ন হচ্ছে গৌড়, ইয়ারদং, জিউগেন, ইনসেলবার্জ। আর সঞ্চয় দ্বারা সৃষ্টি হচ্ছে 5টা, 5টার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বালিয়াড়ি। টোটাল টপিক কমপ্লিট এ দিয়ে রাখো তোমরা, যারা পরে জয়েন করেছো একটু স্ক্রিনশট নিয়ে রাখো, একটা পেজ ছেড়ে রাখো। নেক্সট টপিক আমরা শুরু করব মরুদ্যান দিয়ে। হয়েছে? লেখা হয়েছে মোটামুটি? নোট ডাউন করা হয়েছে? যারা করছো রেসপন্স করো, তাহলে এগিয়ে যাবো। হয়েছে মোটামুটি? জুই লিখতে পেরেছো? প্রসেনজিৎ লেখা হয়েছে? সাথী লিখতে পেরেছো? স্ক্রিনশট করে নিয়েছি স্যার। স্ক্রিনশট করে নিয়েছো, এরপর থেকে নোট ডাউন করো। জয়শ্রী মোটামুটি লেখা গেছে? হ্যাঁ স্যার। চলো এরপরে হেডিং করো মরুদ্যান বলে। দেখো তাহলে ক্ষয় দ্বারা ক্ষয় কার্য, হেডিং করো ক্ষয় কার্য। ধীরে ধীরে বলছি, একটু দেখে নাও। দেখো আমি কিন্তু গতদিন মানে গতকাল দুপুরের ম্যাথ ক্লাসে আমি কি কি বিষয়ে পরীক্ষা নেবো মোটামুটি একটু বলেছিলাম। আজকে একটা সিলেবাস বলছি। এই রোববার কোনো পরীক্ষা নেই, 18 তারিখ রোববার কিন্তু পরীক্ষা নেবো, ঠিক আছে? চল, ক্ষয় কার্য। ক্ষয় কার্যের মধ্যে প্রথম পয়েন্ট করো মরুদ্যান। কেউ বলতে পারবে মরুদ্যানকে ইংলিশে কি বলা হয়? বলতে পারবে? মরুদ্যানকে বলা ওয়েসিস। ওয়েসিস। দেখো যারা পরে নোট ডাউন করে একটা ভালো কাজ কি করো, আমি যেগুলো বলি না
সেগুলো তোমরা হচ্ছে শুনে অন্তত পরে পজ করে করে নোট ডাউন করতে পারবে। দেখো মরুদ্যান কাকে বলে? মরু অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে দীর্ঘকাল ধরে কোনো স্থানের একটা হিউজ বালু মানে বালি বায়ুর দ্বারা অপসারিত হয়ে গভীর গর্তের সৃষ্টি হয় এবং সেই গর্তে কি হয়, যদি একটা জলাশয় এবং জলাশয়কে কেন্দ্র করে উদ্ভিদ ও জনবসতি গড়ে ওঠে, তখন একটা মরুভূমির মধ্যে কিছুটা একটা মানে কি বলবো কিছুটা প্রাণের সঞ্চার ঘটে বলা যায়। একে মরুদ্যান বলে। লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ যে, লিখে নাও, ভৌম জলস্তর, জাস্ট এই পয়েন্ট নোট ডাউন করবে, ভৌম জলস্তর উন্মুক্ত হয়ে উদ্ভিদ ও জনবসতি গড়ে উঠলে, উদ্ভিদ ও জনবসতি গড়ে উঠলে, উদ্ভিদ ও জনবসতি গড়ে উঠলে। শুভেন্দু একটু সিরিয়াসলি পড়াশোনা করো, বুঝলে? আপকামিং প্রচুর এক্সাম রয়েছে, একটু সিরিয়াসলি পড়ো। তাহলে ভৌম জলস্তর উন্মুক্ত হয়ে উদ্ভিদ জনবসতি গড়ে উঠলে যে নৈসর্গিক একটা স্থানের সৃষ্টি হয় ওই অত শুষ্ক মরুভূমির মধ্যে, তাকেই বলা হয় ওয়েসিস বা মরুদ্যান। এইবার মরুদ্যান ভালো করে শুনবে, মরুদ্যানের মধ্যে স্পেশাল এক্সাম্পল কি আছে বলতে পারবে? স্পেশাল এক্সাম্পল মানে যেটা দিয়ে কোশ্চেন আসে। দেখো মানে কিভাবে মরুদ্যান একটা নগরে পরিণত হয়, সেইটা হচ্ছে সৌদি আরবের রাজধানী। রাজধানী কি সৌদি আরবের? কে বলবে? রিয়াদ। 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 লিখে নাও, রিয়াদ হলো অন্যতম গুরুত্বপূর্ণ মরুদ্যান। মনে থাকবে, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। হচ্ছে কোশ্চেন আসে নিচের কোন শহরে মরুদ্যানের মাধ্যমে বা মরুদ্যান এর দ্বারা সৃষ্ট হয়েছে। এছাড়া আর কোথায় কোথায় দেখতে পাই মরুদ্যান? দেখো মরুদ্যান মোটামুটি সাহারা মরুভূমির বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারা যায়। সাহারা মরুভূমি হিউজ স্পেস ক্লিয়ার মানে একটা কভার করে। তার মধ্যে টুয়াট, বাহারিয়া, লিখে নাও নামগুলো, টুয়াট, বাহারিয়া, টুয়াট, বাহারিয়া, তারপরে হচ্ছে নাম বলে গেলাম কুফরা। এই তিনটেই কিন্তু সাহারা মরুভূমির মধ্যে অবস্থিত মরুদ্যান। মনে থাকবে, খেয়াল রেখো। হচ্ছে চলো মরুদ্যান সম্পর্কে মোটামুটি আইডিয়া পাওয়া গেছে। নেক্সট আমরা যে গুরুত্বপূর্ণ একটা অপসারণ সৃষ্ট গর্ত কথা আলোচনা করব সেটা হলো ব্লো আউট। এই ব্লো আউট কথাটা আমার একটু বলে রাখা প্রয়োজন। আমি তোমাদেরকে নোট ডাউন করলাম অপসারণ সৃষ্ট গর্ত, যেটাকেই ভূবিজ্ঞানীরা কিন্তু ব্লো আউটের নাম দিয়েছে। ঠিক আছে, তাহলে লিখে রাখো, এটাকেই আমরা বলতে পারি অপসারণ সৃষ্ট গর্ত। এটাকেই বলতে পারি অপসারণ সৃষ্ট গর্ত। মনে থাকবে, এটাকেই বলতে পারি অপসারণ সৃষ্ট গর্ত। ওকে, চলো এই সম্পর্কে কি আলোচনা করলে কি বলতে পারি? যদি কোনো কারণে বায়ুর অবনমন ঘটে, তাহলে মরু অঞ্চলে ওই স্থানে প্রচুর পরিমাণে বালি হঠাৎ করে সরে যায়, যার ফলে ওই স্থানে ছোট বা মাঝারি বা বড় ধরনের গর্ত সৃষ্টি হয়। ওকে, বড় গর্তের সৃষ্টি হয়। একে কিন্তু ব্লো আউট বা অপসারণ সৃষ্ট গর্ত বলা হয়। বুঝতে পারলে? এর কিন্তু বিশেষ কিছু নাম রয়েছে, যার একটা ভূপ্রকৃতির মধ্যে পড়িয়েছিলাম, কোশ্চেনও দিয়েছিলাম মনে হয়, ধান্ধ। এটা কিন্তু এই রকম ব্লো আউটকে ধান্ধ বলা হয়। যে ধান্ধ কোথায় বর্তমান? ভারতের রাজস্থানে। হ্যাঁ, ভারতে কিন্তু ধান্ধ নামে পরিচিত হয়েছে। আর তিনটে নাম একটু মনে রাখা প্রয়োজন। একটা হচ্ছে প্যাংকিয়াং হলো, আর একটা নাম নোট ডাউন করো, প্যাংকিয়াং হলো। এইটা বলা হয় চীন মঙ্গোলিয়া সাইডে, চীন মঙ্গোলিয়া এই সমস্ত দেশে এইগুলোকে বলা হয় প্যাংকিয়াং হলো। আর ইউএসএ তে বলা হয়
বাফেলো হলো, বাফেলো হলো, নোট ডাউন করবে। বাফেলো হলো এটা কোথায় বলা হয়? এটা হচ্ছে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হয়। দেখো এত ইনফরমেশন দিচ্ছে, এগুলো কিন্তু করতে হবে। এরপরে কোশ্চেন আসে ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রতিটা উদাহরণ, উদাহরণের থেকেও ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে টাইপ যে যে টপিকগুলো। এই যে সব থেকে বড় ব্লো আউট বা অপসারণ সৃষ্ট গর্ত, বা যাকে ডিফ্লেশন হলও বলা হয়, এটা কোথায় বর্তমান? নোট ডাউন করে নাও, পৃথিবীর বৃহত্তম। একটা ইনফরমেশন নোট ডাউন করো, পৃথিবীর বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম ডিফ্লেশন হলো বা ব্লো আউট এর নাম কি? লিখে রাখো কাতারা। কাতারা, যেটা কোথায় বর্তমান? যেটা মিশরে বর্তমান। ঠিক আছে। এর এর গভীরতা ঠিক ভুলে যাচ্ছি, 400+ এক্সাক্ট ভ্যালুটা আমার মনে নেই, মানে 400 ফুট এর বেশি। এক্সাক্ট কত একটা 438 কি 435 কি একটা ছিল, আমি লেখালাম না, আমার ডেটাটা খেয়াল নেই বলে। তো এই ব্লো আউট বা অপসারণ সৃষ্ট গর্ত, বা যেটাকে ডিফ্লেশন হলো বলছি, তার বৃহত্তম পৃথিবীর মধ্যে কোনটা? কাতারা, নামটা খেয়াল রেখে। তাহলে ক্ষয়কার্যের দরুন যে দুটো আমরা পড়েছি, যে দুটো মানে ক্ষয়কার্যের দরুন অবঘর্ষ প্রক্রিয়া এবং মানে অবনমন দ্বারা সৃষ্ট যে, সরি অবঘর্ষ বলছি ঠিক নয় কথাটা, অবনমন প্রক্রিয়া যে দুটো জানার দরকার ছিল, সেটা হচ্ছে মরুদ্যান আর ব্লো আউট। ওকে। এরপরে আমরা আলোচনা করবো, পরপর আলোচনা করে যাই, গৌড়, ইয়ারদং, জিউগেন, পরপর আলোচনা করব উদাহরণ সহ কোথায় কোথায় আছে, চেষ্টা করব ছবি আঁকার। ঠিক আছে, চলো নেক্সট টপিক নোট ডাউন করবে। গৌড়। গৌড়, গৌড়ের স্পেলিং কি? ইংলিশ ওয়ার্ড কিন্তু, GOUR, মনে রাখো। ওকে। এই গৌড় কি কেউ বলতে পারবে? গৌড় কি? কার মতো দেখতে? প্রথম দাদা বলবো? পয়েন্ট। হ্যাঁ বলো দাদা বলো। ব্যাঙের ছাতার মতো দেখতে হয়। ব্যাঙের ছাতার মতো, একদমই তাই, ব্যাঙের ছাতার ন্যায় দেখতে। ওকে, ব্যাঙের ছাতার ন্যায় হচ্ছে। এবার ভালো করে শুনবে, এটা কি হচ্ছে নোট ডাউন করো। মরু অঞ্চলে, মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায়, ওকে, এই দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট হচ্ছে। এটা ছবি এঁকে দেখতে গেলে কিরকম দেখতে লাগে? ছবিটা এরকম এরকম অনেকটা এরকম হয়, যে এরকম ভাবে ঠিক একটা 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 সুউচ্চ একটা তল এরকম ভাবে কিন্তু থাকে, যেটা একদম মানে কি বলবো, মানে দেখতে অনেকটা ব্যাঙের ছাতার ন্যায় আকৃতি বিস্তার করে, তাকে আমরা বলতে পারি যে গৌড়। হ্যাঁ কি না, মোটামুটি তোমরা 9-10 এরকম টাইপের চিত্র প্রায় দেখেছো। কোশ্চেন তো এটা নয়, কোশ্চেন এটা, অসংখ্য গৌড় কোথায় লক্ষ্য করা যায়? বলা যাবে? আচ্ছা দাঁড়াও, তার আগে, সাহারা মরুভূমি। হ্যাঁ সাহারা মরুভূমি, তার আগে এটাকে আর একটা স্পেশাল নামে ডাকা হয়, সেটার নাম কি? এটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, বলা যাবে? এটাকে বলা হয়, লিখে রাখো, মাশরুম রক। শুনে থাকবে কথাটা, মাশরুম রক, মাশরুম রক। ওকে। এটা কোথায় লক্ষ্য করা যায়? লিখে রাখো উদাহরণ বলে, যে আমাদের থর মরুভূমি, সাহারা মরুভূমিতে লক্ষ্য করা যায়। সাহারা, থর, প্রচুর পরিমাণে বর্তমানে। চল, এবার গৌড়ের পর আমরা যেটা করবো সেটা হচ্ছে ইয়ারদাং। ইয়ারদাং স্পেলিং কি? YARDANG। স্পেলিং ঠিক করে লিখে রাখো, ইংলিশ টার্মগুলো জেনে রাখো, আপকামিং রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। রেলে ইংলিশ থাকে না, কিন্তু ইংলিশ গুরুত্বপূর্ণ। ওকে, খেয়াল রেখো। এই ইয়ারদাং কি? দেখ, কেউ বলতে পারবে? স্যার, মরুভূমি অঞ্চলে পারবো দাদা? হুম কঠিন হুম হুম কঠিন শিলা বা কমল শিলা লম্বভাবে উপস্থিত থাকলে পাশাপাশি হুম বায়ুর ক্ষয় দ্বারা কমল শিলা বেশি ক্ষয় হয়, হুম। কিন্তু কঠিন শিলাগুলো অপেক্ষাকৃত কম ক্ষয় হয়, ফলে হ্যাঁ সেগুলো হ্যাঁ লম্বা শিলার আকারে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ। এই তাহলে কি তাহলে এটা কিরকম, এটা কিরকম, এটা না সেই দীর্ঘ প্রাচীর বিশিষ্ট এর গঠনটা। তাহলে এর গঠনটা কেমন? দীর্ঘ প্রাচীর বিশিষ্ট। হ্যাঁ কি না, দীর্ঘ প্রাচীর বিশিষ্ট হচ্ছে এর গঠন। মনে থাকবে এখানে কিভাবে সৃষ্টি হচ্ছে, মানে যদি কোনো কোমল শিলা আর কঠিন শিলা পর্যায়ক্রমে অবস্থান করে, লিখে নাও, কোমল ও কঠিন শিলা শিলা পর্যায়ক্রমে অবস্থান করলে, কোমল ও কঠিন শিলা
শিলা পর্যায়ক্রমে অবস্থান করলে, পর্যায়ক্রমে অবস্থান করলে ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে এটা ছবি এঁকে দেখানোর চেষ্টা করি। কতটা ভালো আঁকতে পারবো আমি জানি না, কিন্তু আঁকতে তো হবেই মোটামুটি দেখানোর জন্য। দেখ, এবার দেখো এইরকমের শিলাস্তরটা এইভাবে চলে গেছে, শিলাস্তরটা এইভাবে চলে গেছে। তাহলে এটা কিরকম ব্যাপার ভালো করে দেখো, কালার করলে হয়তো কিছুটা বুঝতে পারবে। বুঝতে পারছো ব্যাপারটা কিরকম হতে চলেছে? দুটো দুটো শিলাস্তর, হ্যাঁ স্যার। মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এই যে গ্যাপ সৃষ্টিটা হয়েছে, এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে ইয়ারডম। কোথায় দেখা যায় বলা যাবে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও একইভাবে, দাঁড়াও, ইনফরমেশন মিস হয়ে যাচ্ছে। এটা কি নামে পরিচিত? এটা কি নামে পরিচিত বলা যাবে? লিখে নাও। এটাকে অনেকটা না মোরগের ঝুঁটির মতো লক্ষ্য করা যায় বলে বহু ভূবিজ্ঞানী একে বলা হয় কক্স কম রিঞ্জ। লিখে রাখো, কক্স কম রিঞ্জ। ওকে, এরপরে নেক্সট, কোথায় কোথায় লক্ষ্য করা যায়? কোথায় কোথায় লক্ষ্য করা যায় ইনফরমেশন, কোথায় কোথায় লক্ষ্য করা যায়? উদাহরণ, এখানে কথাটা ঠিক শোনাচ্ছে না, বারবার উদাহরণ লেখাচ্ছি। এটা অবস্থান লেখাটা উচিত, উদাহরণ ঠিক না, অবস্থান। যেখানে উদাহরণ লিখেছিল কেটে দিও। কোথায় বলতে পারবে? এটা একটা বিশেষ পরিভূমিতে লক্ষ্য করা যায়, সেটা আটাকামা। নেক্সট কোশ্চেন, আটাকামা কোন দেশ? আটাকামা কোন দেশ? এটা পশ্চিম এশিয়া। আটাকামা চিলির আটাকামা আর সাহারা, এতে কিন্তু দেখা যায়। নেক্সট ইনফরমেশন, বৃহত্তম বৃহত্তম ইয়ারদং কোনটা? দেখো কতটা ডেপথলি বলছি, জানি না তোমরা কতটা খেয়াল রাখবে, কোন কোশ্চেন কিরকম এলে কিভাবে অ্যান্সার করবে। কোথায় বর্তমান? এটা কিন্তু তিবেস্তিতে অবস্থিত। তিবেস্তি। এই তিবেস্তিটা কোথায়? তিবেস্তি কিন্তু সাহারা মরুভূমিতে। মনে থাকবে? দেখো আমার যেটুকু ইনফরমেশন রয়েছে আমি কিন্তু বলে দিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। নেক্সট নেক্সট দেখো, ছবি কতটা আমার মানে তোমাদের কাছে বোধগম্য হচ্ছে আমার জানি না। যদি বুঝতে না পারো আমি অন্যভাবে ছবি দেখানোর চেষ্টা করব। দেখো, আমি অনলাইনে ক্লাসে অন্যান্য ব্যাচে যখন বা কোনো প্রফেশনাল ইনস্টিটিউটে যখন ক্লাস নিই, তখন না এই ছবিগুলো পাশে পাশে রেডি করা থাকে, জাস্ট রিডিং মেরে বলে চলে যাই। কিন্তু যেহেতু এটা নিজের একদম মানে নিজের পার্সোনাল ব্যাচের মতো ব্যাপার, তো যতটা এঁকে বোঝানো যায় সময় দিয়ে ততটা করছি। ওকে, নেক্সট নোট ডাউন করবো, জিউগেন। জিউগেন স্পেলিং কিন্তু জেড দিয়ে শুরু, ZEUGAN, জিউগেন। ওকে, চলো দেখ, জিউগেন কি? এটাও কিন্তু মানে বায়ুর ক্ষয় কার্যের দ্বারা সৃষ্ট। প্রথমেই যেটা জানার ব্যাপার, জিউগেনের আকৃতি কিরকম? এনটিপিসি রিলের কোশ্চেন। বলা যাবে দেখতে কেমন? জিউগেন দেখতে কেমন? হুম দাদা, এটা ইয়ারদিং এর ঠিক উল্টোটা। ইয়ারদিং যেমন মানে লম্বা ভাবে থাকে, এটা হুম শোয়ানো থাকে তাহলে এটা মানে দেখতে দেখতে আনুভূমিক কেমন? ভাবে। দেখতে কেমন? অপশান ছিল বলে দিই। অপশান ছিল পাহাড়ের মতো, ডিমের মতো, টেবিলের মতো, খাঁজ কাটা। খাঁচকাটাই মনে হচ্ছে, না, কারণ ভালো করে ভাবো, ভালো এটা করে টেবিল হবে, তার টেবিল হবে। টেবিলের টেবিলের মতো মতো, স্যার, টেবিলের মতো হবে। টেবিলের মতো, টেবিলের মতো। ব্যাকেটে লিখে রাখো, উপরিপৃষ্ঠ সমতল। এটা একটা এনটিপিসির কোশ্চেন, উপরে পৃষ্ঠ সমতল। বুঝছে? অসুবিধা নেই, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। এরপরে জিউগেনের ব্যাপারে বাকি আলোচনা করব। জিউগেন দেখতে কেমন হয়? দেখ, এটা আঁকার একটু চেষ্টা করি। ধরো এটা একটা আমাদের হচ্ছে কোনো একটা, এটা একটা কোনো সমতল, বলতে পারি একটা কোনো মরুভূমি। সেই সমতল মরুভূমির ওপর, ভালো করে শুনবে, সমতল মরুভূমির ওপর যদি একটা এইরকম একটা আকৃতি গঠিত হয়, আমি আগে কালার করবো তাহলে বুঝতে পারবে। এরকম একটা আকৃতি যদি গঠিত হয়, এরকম একটা আকৃতি সমতলের উপর গঠিত হয়েছে,
যার ওপরের পৃষ্ঠটা পুরো ফ্ল্যাট, ওপরের পৃষ্ঠটা এরকম পুরো ফ্ল্যাট, এরকম ফ্ল্যাট যদি গঠিত হয় মিশে যায়, তাহলে এটাকে উল্টোনো টেবিলের মতো মনে করা হয়, উল্টোনো টেবিলের মতো মনে করা হয়। তাহলে তাকে আমরা কি বলি? তাকে আমরা জিউগেন বলি। বুঝতে পারলে? তাহলে এটার অবস্থান কোথায় বলতে পারবে? অবস্থান কোথায়? দুটো উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা বলতে পারি। মরুভূমির নাম বলো, মরুভূমির নাম নোট ডাউন করে নাও, এটাই ইম্পর্টেন্ট। সোনেরান সোনেরান, মরুভূমি। পারফেক্ট পারফেক্ট, সোনেরান ইউএসএ, কিছুটা কানাডায় পড়ছে, ইউএসএ। আর একটা কালাহারি, দেখি কালাহারি সম্পর্কে কার আইডিয়া আছে, কোন কোথায় অবস্থিত? দক্ষিণ স্যার আফ্রিকা। সাউথ আফ্রিকা, দক্ষিণ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে বর্তমান। দেখো যেটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে আমি কিন্তু দিচ্ছি, যেটুকু ইনফরমেশন দেওয়ার যাচ্ছে আমার কাছে বা আমার কাছে রয়েছে, অসুবিধা নেই। নেক্সট ইনসেল বার্জ, নেক্সট হচ্ছে ইনসেল বার্জ। টুকতে অসুবিধা হলে আমাকে বলবে। ইনসেল বার্জ, ইনসেল স্যার বার্জ। কালাহারিটা কোথায় বলেন? সাউথ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, দেখে নাও দেখে নাও দেখে নাও, সাউথ আফ্রিকা। থামতে বলবে, থামতে বলবে, কোনো তাড়াহুড়ো ব্যাপার নেই, না টোকা হলে না বুঝতে পারলে ঠিক আছে, থামতে ঠিক বলবে। আছে স্যার, হয়ে গেছে। চলো, ইনসেল বার্ড স্পেলিং নোট ডাউন করো, INSEL BE RG, ইনসেল বার্জ। বলো ইনসেল বার্জ কেমন? ইনসেল বার্জ কেমন? এটা কঠিন শিলার ক্ষয়ীভূত পাহাড়, হ্যাঁ ছোট ছোট। হ্যাঁ, যেটাকে বলতে পারি অনুচ্চ পাহাড়, খুব বেশি উচ্চ নয়, অনুচ্চ পাহাড়, অনুচ্চ পাহাড়। ওকে, এবার একটা জিনিস বলা উচিত, এটা কোশ্চেনে একবার দেখেছিলাম, যদিও এটা মাধ্যমিক কি 9 কোনো জায়গায় MCQ দেখেছিলাম। ইনসেলবাজ কথার অর্থ কি বলা যাবে? বলা যাবে? লিখে রাখো, দ্বীপ শৈল। ইনসেলবাজ কথার অর্থ হচ্ছে দ্বীপ শৈল, নাকি না? এবার ভালো করে শোনার প্রয়োজন যে মরুভূমির সমতল অংশে যখন কঠিন শিলা থাকে, বায়ু প্রবাহের দ্বারা সেই শিলা কি হয়ে যায়, একটু মানে মানে পালিশের মতো হয়ে গিয়ে একটা ছোট ছোট পাহাড় সৃষ্টি করে, তাকে ইনসেলবার্জ বলে। তাহলে দেখতে কেমন হয়? দেখতে নর্মালি এরকম, ধরো এটা একটা এরকম, এরকম এটা এটা এর মধ্যে হয়ে আছে। ধরো এটা হচ্ছে একটা পুরো কি বলবো, এটা ধরো পুরো একটা তোমার মরুভূমি। দেখো এই মরুভূমির মধ্যে যদি এরকম উঁচু উঁচু পাহাড়ের সদৃশ্য কোনো কিছু গঠিত হয়, যদি উঁচু এরকম পাহাড় সদৃশ্য গঠিত হয় হঠাৎ করে, তাহলে এটা বায়ুর মানে ক্ষয়কার্যের দ্বারা এই শক্ত শিলাগুলোকে, কঠিন শিলাগুলোকে একটা পলিশড ওয়েতে থাকলে তাকে বলা হয় ইনসেল বার্জ, হ্যাঁ কি না? এইবার ইনসেল বার্জকে আর একটা বিশেষ নামে ডাকা হয়, কি বলতো? কোপিস, কোপিস নামে কিন্তু বলা হয়। স্পেলিং লিখে রাখো, KOPPIES, মনে থাকবে। এর এখানে কি হয়, ছোট 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 উদ্ভিদ, উদ্ভিদ সৃষ্টি হতেও পারে, হ্যাঁ কি না? এখানে উদ্ভিদ কিন্তু সৃষ্টি হতেই পারে, এটা লক্ষ্য করা যায়। এতটা ডেপথে আমি বলছি না, তবে মনে রাখা প্রয়োজন যে এই এই ইনসেলবার্গের চারিদিকে কিছু ক্ষেত্রে উদ্ভিদ দেহের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায় মরুভূমির মধ্যে, হ্যাঁ কি না? অসুবিধা নেই। চলো, কোথায় কোথায় পাওয়া দেখা যায়, কোথায় কোথায় দেখা যায়? প্রথমেই অবস্থান বললে ভারতের একটা জায়গায় আমরা বলবো, কিন্তু সেখানে মরুভূমির দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি ঠিকঠাক, কিন্তু আরেকটু স্পেসিফাই করে বললে? লিখে রাখো, মধ্যপ্রদেশের পাঁচমারি, নোট ডাউন করো, মধ্যপ্রদেশের পাঁচমারি প্রদেশ। ওকে, এছাড়া এছাড়া কালাহারিতে লক্ষ্য করা যায়, এছাড়া কালাহারিতে লক্ষ্য করা যায়। হয়েছে? নোট ডাউন করেছো? এসব নাও, মোটামুটি যেগুলো লেখাচ্ছি লিখতে পারছো? বুঝতে অসুবিধা হলে বলো আমাকে, রেকর্ডিং তো আমি দেবো, রাত্রিবেলায় দিয়ে দেবো, দেখে নিতে পারবে, হ্যাঁ কি না? অসুবিধা হলে বলবে আমাকে। হয়েছে না হয়নি? মোটামুটি হ্যাঁ ক্লিয়ার? স্যার। চলো নেক্সট হেডিং করো, সঞ্চয় কার্য। নেক্সট হেডিং করবে সঞ্চয় কার্য। সঞ্চয় কার্য। দেখ,
সঞ্চয় কার্যের ফলে কি কি সৃষ্টি হচ্ছে, কি কি ব্যাপার ভালো করে বুঝে নাও। প্রথমেই দেখো, এই যে বালি শৈলশিরা, বালির তরঙ্গ, বালির পাত, এইগুলো জাস্ট ছোট ছোট করে লেখাবো, কারণ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে বালিয়াড়ি আর লোয়েস। তার মধ্যে লোয়েস সম্পর্কে আলোচনা করে দিই, বালিয়াড়ির টপিকটা লম্বা হবে, একটু একটু বড় হবে। লিখে নাও লোয়েস। লোয়েস কিন্তু একইভাবে ইংলিশ ওয়ার্ড, LOESS, লোয়েস। লোয়েস কাকে বলে, কারো কোনো আইডিয়া? শাহরুখ, অমিত, দাদা জয়শ্রী? যখন হুম, ছোট ছোট বালিকণা বা মাটির কণা যখন বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে কোনো নিচু জায়গায় জমা হয় আর হুম। তখন যে সমভূমি গঠন করে তখন তাকে লোয়েস সমভূমি বলা ব্যাস হয়। ব্যাস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। লিখে নাও যে সূক্ষ্ম কণা, সূক্ষ্ম কণা, সূক্ষ্ম কণা কিছু দূরে, দূরে কোথাও, লিখে নাও সূক্ষ্ম কণা দূরে কোথাও। এই এরপর টার্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবক্ষিপ্ত হয়ে। তাহলে এখানেও কিন্তু অবক্ষেপণের কিছু একটা ব্যাপার রয়েছে। অবক্ষিপ্ত হয়ে যে সমতলে সৃষ্টি করে, যে সমতলে সৃষ্টি করে, সমতলে সৃষ্টি করে। আর একটা জিনিস আমার এটা বলতে ভালো লাগে কেন, কারণ এই লোয়েস বোঝাতে গেলে যেহেতু সমতল, ছবি আঁকার প্রয়োজন নেই, লোয়েস, তাই খুব বলাটা ইজি হয়ে যায়। এই লোয়েস কোথায় সৃষ্টি হয়েছে বলা যাবে? স্যার হোয়াংহো নদীর উপত্যকায়। কোথায় কোথায় কোথায়? হোয়াংহো, চীনের হোয়াংহো নদীর উপত্যকায়। এবার এবার নেক্সট কোশ্চেন, যখন সৃষ্টি হয়েছে হোয়াংহো উপত্যকায়, তাহলে পার্শ্ববর্তী কোন স্থানে তো মরুভূমির একটা উপস্থিত থাকা উচিত। কোন মরুভূমি রয়েছে? দাদা স্যার গোবি গোবি মরুভূমি আছে মধ্য গোবি এশিয়া। মরুভূমি, ভেরি গুড, পারফেক্ট, নোট ডাউন করো। গোবি মরুভূমি, গোবি মরুভূমি ড্যাশ দিয়ে লিখে নাও হোয়াংহো উপত্যকা, চীন। হোয়াংহো নদী উপত্যকা, চীন। ক্লিয়ার? হ্যাঁ কি না? তাহলে গোবি মরুভূমি থেকে বালুরাশি চীনের হোয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে একটা বিশাল সমভূমি সৃষ্টি করেছে। সেই সমভূমিটাকে বলা হয় কি? লোয়েস। ক্লিয়ার? অসুবিধা নেই? হয়েছে প্রত্যেকের? চল, নেক্সট আমরা বাকি তিনটে পার্ট, বালি শৈলশিরা তরঙ্গর পাতকে আমি অ্যাভয়েড করে চলে যাচ্ছি নেক্সট সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, বালিয়াড়ি। হেডিং করো বালিয়াড়ি বলে। বালিয়াড়িকে ইংলিশে কি বলে? এনি আইডিয়া? স্যান্ড কি যেন ওটা, স্যান্ডেন্স, বালিয়াড়িকে ইংলিশে কি বলে? DUNES। কেন? আরে সহজ কিছু জানো না বালিয়াড়ির ইংলিশ? আমি তো জানি ডিউন, DUNE, আমি তো এটাই বেশি ইউজ করি। হ্যাঁ ওটাই। নর্মাল ক্ষেত্রে তাই ইউজ করা হয়, কোনো নোটসে দেখবে তাই আছে। দেখো, বালিয়াড়ি কি প্রত্যেকেই মোটামুটি বুঝবে, যে একটা বালির যে বালিপূর্ণ একটা বায়ু প্রবাহ হচ্ছে, যেখানে প্রচুর বালি রয়েছে, সেখানে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, সে কোনো পাথর হতে পারে, কোনো ঝোপঝাড় গাছপালা জঙ্গল হতে পারে, বা কোনো ভূপ্রকৃতি এমন থাকে যেখানে গার্ড হচ্ছে, দিয়ে একটা একটা জমতে শুরু করে, জমার দরুন যে স্তূপ বা ঢিপি তৈরি হয়, তাকে কিন্তু ডিউন বা বালিয়াড়ি বলা হয়। এইবার এই বালিয়াড়িটাই কেন আমি আলাদা করে লেখাচ্ছি, এর দুটো ভাগ হয়, নোট ডাউন করো। একটা হচ্ছে এর যে ক্লাসিফিকেশন করব, একটা হচ্ছে অবস্থান অনুসারে, অবস্থান অনুসারে, ওকে। আর একটা কি আকৃতি ও গঠন অনুসারে, আকৃতি ও গঠন অনুসারে, ওকে। একটা অবস্থান অনুসারে, একটা হচ্ছে আকৃতি ও গঠন অনুসারে, ওকে। অসুবিধা নেই, নামগুলো নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। যে অবস্থান অনুসারে যে বালিয়াড়ির আমি ভাগ বলেছি কি কি, মোটামুটি 5টা ভাগ গুরুত্বপূর্ণ। 1 নম্বর মস্তক বালিয়াড়ি, আমি মস্তক বলে নোট চলে যাচ্ছি, বালিয়াড়ি কথাটা তোমরা অ্যাড করবে। 2 নম্বর পুচ্ছ বালিয়াড়ি, 3 নম্বর অগ্রবর্তী বালিয়াড়ি, অগ্রবর্তী বালিয়াড়ি, 4 নম্বর পার্শ্ব বালিয়াড়ি, 5 নম্বর পরবর্তী বালিয়াড়ি, ওকে। মস্তক বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, অগ্রবর্তী বালিয়াড়ি, পার্শ্ব বালিয়াড়ি, পরবর্তী বালিয়াড়ি, ওকে। কিছু ক্ষেত্রে আমরা পরপর ক্ষেত্রে আলোচনা করব। হচ্ছে
এর থেকেও যেটা গুরুত্বপূর্ণ কোনটা জানো, সেটা হচ্ছে আকৃতি ও গঠন অনুসারে যে বালিয়াড়ির ভাগ আছে। এর মধ্যে অনেকগুলো পার্টি হয়, তার মধ্যে যেগুলো আমরা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আলোচনা করব। আর সেগুলোকে কিসে কিসে ইউজ করা হয় বা কি প্রয়োজন সেগুলো দেখব। প্রথম 1 নম্বর, দ্রাস। নাম শুনেছ দ্রাসের? দ্রাস বলতে কি বুঝি, ইম্পর্টেন্ট, আলোচনায় আসছি। দ্রাসের পর লিখে রাখো বারখান। বারখান নাম শুনেছ? শোনা উচিত কিন্তু। 3 নম্বর, হ্যাঁ শুনছি। দ্রাস, বারখান। তারপর নোট ডাউন করো তির্যক বালিয়াড়ি। প্রতিটা দেখো, এই দ্রাস আর বারখানের পরে কিছু অ্যাড হবে না, কিন্তু মানে তির্যকের পরে বালিয়াড়ি অ্যাড হবে। তারপর নোট ডাউন করো অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, ওকে, যাকে সিফ বলা হয়, সিফ বলা হয়, হয়েছে। নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, একলে বালিয়াড়ি। ছোট ছোট করে লিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। একলে বালিয়াড়ি হয়েছে। একলে বালিয়াড়ির পর নোট ডাউন করো যে, আর একটা লিখে রাখো যে উল্টানো বালিয়াড়ি বা রিভার্স ডিউন যেটাকে বলি। লাস্ট নোট ডাউন করো উল্টানো। উল্টানো বা উল্টানো বালিয়াড়ি, আচ্ছা। চলো শুরু করবো আলোচনা দ্রাস দিয়ে। দ্রাস দিয়ে আলোচনা স্টার্ট করব। দ্রাস বলতে আমরা কি বুঝি, ভালো করে শোনো। দ্রাস যদি এমন কোনোভাবে বায়ু যাচ্ছে, সেই বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালে যদি কোনো গার্ড থাকে, তাহলে একটা লম্বা আকৃতি বিশিষ্ট বা যেটাকে বলি তিমির পিঠের ন্যায় আকৃতি বিশিষ্ট বালিয়াড়ি সৃষ্টি হয়, যাকে দ্রাস বলে। ওকে, লিখে রাখো তিমির পিঠের ন্যায় বালিয়াড়ি। তিমির পিঠের ন্যায় বালিয়াড়ি, ওকে, বোঝা গেছে। কোথায় লক্ষ্য করা যায়? এটা লক্ষ্য করা যায় সাহারা মরুভূমিতে এরকম প্রচুর এই ধরনের বালিয়াড়ি গঠিত হয়। কথাটা ক্লিয়ার হয়েছে? মানে কি 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 বোঝালাম, যে বায়ু যাচ্ছে, বায়ুর প্রবাহ পথে ধারে যদি কোনো গার্ড থাকে, তাহলে ওই ধারে 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 জমতে 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 বালিয়াড়িটা বিরাট লম্বা একটা অংশ সৃষ্টি করে, যাকে দেখতে মনে হয় তিমি মাছ, মানে ওল্টানো তিমি, যেন পিঠ, তিমি যে পিঠ যেরকম দেখতে হয় সেই রকম একটা অংশ, যেটাকে বলি আমরা দ্রাস। এবার চলো বারখান। বারখান বলতে কি? বারখান হচ্ছে বায়ুর প্রবাহ পথের সঙ্গে আড়াআড়ি ভাবে যদি কোনো গার্ড থাকে, তাহলে যে অর্ধচন্দ্রাকৃতি, ভালো করে এই দেখতে কেমন, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। অর্ধচন্দ্রাকৃতি যে বালিয়াড়ি সৃষ্টি হয়, তাকে বলা হয় বারখান। এই বারখান কোথায় বর্তমান? এখানেও কিন্তু সাহারা মরুভূমি। সাহারা মরুভূমির মধ্যে সমস্ত ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায় প্রায়। এরপর চলে আসে তির্যক। তির্যক বালিয়াড়ি কাকে বলে, বা যেটাকে অনুপ্রস্থ বালিয়াড়ি বলে। এখানে কি হয়, গতিপথের সঙ্গে তির্যক ভাবে যে বালিয়াড়ি লক্ষ্য করা যায়, যেটা দেখতে কেমন হয়, যেটা দেখতে শৈলশিরা প্রকৃতির হয়, শৈলশিরা ধরনের হয়, তাকে বলা হয় তির্যক বা অনুপ্রস্থ বালিয়াড়ি। বোঝা গেছে? এটা কোথায় লক্ষ্য করা যায়? এটা কিন্তু কালাহারি মরুভূমিতে লক্ষ্য করা যায়। কালাহারি মরুভূমিতে কিন্তু লক্ষ্য করা যায়। এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। অনুপ্রস্থ অনুপ্রস্থ বালিয়াড়ি, যাকে সিফ বলা হয়, SEIF, লিখে রাখো। বায়ু প্রবাহের সমান্তরালে যদি কোনো গার্ড থাকে, তাহলে যদি কোনো সরু, মানে কোনো জন্তুর সিংয়ের ন্যায় যদি কোনো বালিয়াড়ি সৃষ্টি হয়, লিখে রাখো সিংয়ের ন্যায় যদি কোনো বালিয়াড়ির সৃষ্টি হয়, তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ। এই সিফ কোথায় লক্ষ্য করা যায়? কারো আইডিয়া আছে? এটা কিন্তু এর জন্য বিখ্যাত হচ্ছে ভারতের থর মরুভূমি। ভালো করে শুনে রাখো, বারখানের সঙ্গে কিন্তু এই অনুদৈর্ঘ্য একটা সম্পর্ক রয়েছে। বারখান অর্ধচন্দ্রাকৃতি। এই অর্ধচন্দ্রাকৃতির যদি কোনো শীর্ষ সিংয়ের ন্যায় উঁচু বিস্তার লাভ করে, তখনই তাকে সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে। ওকে, নেক্সট, একলে ডিউন বা একলে বালিয়াড়ি, কথাটা কিন্তু ইংলিশ ওয়ার্ড, AKLE আছে। এটা কি হয়? এটাও কিন্তু বারখানের সঙ্গেই সম্পর্কিত। কিরকম ভাবে? বারখান অর্ধচন্দ্রাকৃতি, একই মানে একটা নয়, একের বেশি বারখান যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তাকে
পরস্পর যদি একটা সাপের মতো আঁকা বাঁকা সৃষ্টি হয় তাকে একলে বালিয়াড়ি বলে। তাহলে দেখতে কেমন? একাধিক বারখান লিখে রাখবে তোমরা এটা শুনে, একাধিক বারখান পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সাপের ন্যায় গঠন যদি সৃষ্টি করে, সাপের ন্যায় গঠন সৃষ্টি করলে তাকে একলে বলা হয়। কথাটা ক্লিয়ার? এইবার এটা কোথায় লক্ষ্য করা যায়? এরকম বলা যাবে এটা লক্ষ্য করা যায় সাহারাতে। ওকে, নেক্সট হচ্ছে রিভার্স ডিউন, বা যেটাকে বলি আমরা উল্টানো বালিয়াড়ি। এটা কোথায় লক্ষ্য, এটা কিরকম ব্যাপার ভালো করে শোনো। তির্যক বালিয়াড়ি পড়েছি, এই তির্যক বালিয়াড়ির মধ্যে যদি শৈলশিরা ঘটিত হয় তখন তাকে উল্টানো বালিয়াড়ি বলে। লিখে নাও, জাস্ট নোট ডাউন করো। এর কোনো প্রপার আকৃতি নেই, লিখে রাখো। তির্যকের মাঝে মাঝে কোনো ফাঁকা স্থান থাকলে, কোনো ফাঁকা স্থান থাকলে মনে হয় যে বালিয়াড়িগুলো পরস্পর থেকে ছিন্ন বা উল্টে গেছে, তাহলে এটা হচ্ছে উল্টানো বালিয়াড়ি বলে। বোঝা গেছে? এটা কোথায় লক্ষ্য করা যায়? এটাও লক্ষ্য করা যায় কিন্তু সাহারা মরুভূমি অঞ্চলে, গোবিতেও লক্ষ্য করা যায়। গোবি লিখে রাখুন, গোবি অঞ্চলে লক্ষ্য করা যায়। মোটামুটি ক্লিয়ার? তাহলে আকৃতি ও গঠন অনুসারে বালিয়াড়ির আমি উদাহরণ সহ কোথায় কি দেখা যায় বললাম। এরপর যেটা তেমন ইম্পর্টেন্ট নয়, তাও বলে রাখছি, এগুলো কোনো মানে ইম্পর্টেন্স এই অর্থে নয়, জায়গা ভিত্তিক। কি কি? মস্তক বালিয়াড়ি, যাকে হেড ডিউন বলা হয়। ভালো করে শোনো, বায়ুর গতিপথে কোনো প্রস্তর খণ্ড থাকলে, এটা কি থাকলে? কোনো প্রস্তর খণ্ড থাকলে এই ধরনের কিন্তু একটা উঁচু আকৃতির বালিয়াড়ি গঠিত হয়, যাকে মস্তক বালিয়াড়ি বলে। কথাটা ক্লিয়ার? যে প্রস্তরখণ্ড বড় হবে বায়ু গার্ড সেখানে বেশি করবে, বেশি পরিমাণে বালি সঞ্চিত করবে। হ্যাঁ কি না? চল ভালো করে শোনো। সেই রকমই ধরো কোনো প্রস্তরখণ্ডে ধাক্কা খেলো, সেই প্রস্তরখণ্ডের যে পুচ্ছ অংশ বা পার্শ্ব অংশ, পার্শ্ব অংশে লিখে নাও, প্রস্তরখণ্ডের পার্শ্ব অংশে, প্রস্তরখণ্ডের পার্শ্ব অংশে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে পুচ্ছ বালিয়াড়ি বলা হয়। এবার হচ্ছে অগ্রবর্তী বালিয়াড়ি, যাকে অ্যাডভান্স ডিউন বলা হয়। কিভাবে? লিখে রাখো, মস্তক বালিয়াড়ির সঙ্গে কিন্তু এর একটা সম্পর্ক রয়েছে। দেখো আমি তীরচিহ্ন দিয়ে রাখলাম। মস্তক বালিয়াড়িতে কি হচ্ছে? প্রস্তরখণ্ডে ধাক্কা খেয়ে হচ্ছে, কিন্তু কোনো কারণে যদি বায়ুর প্রবাহটা, লিখে রাখো, বায়ু প্রবাহ ঘূর্ণন প্রকৃতির হলে, বায়ু প্রবাহ ঘূর্ণন প্রকৃতির হলে, বায়ু প্রবাহ ঘূর্ণন প্রকৃতির হলে প্রস্তরখণ্ডে ধাক্কা খেয়ে বালিয়াড়ি যদি সামনের দিকে অবস্থান করে তাকে বলা হয় অগ্রবর্তী বালিয়াড়ি। হ্যাঁ কি না? চলো এরপরে, কোনো প্রস্তরখণ্ডে ধাক্কা খেয়ে প্রস্তরখণ্ডের দুই পাশে যদি কোনো বালিয়াড়ির সৃষ্টি হয়, তাহলে মাঝে প্রস্তরখণ্ড কিন্তু তার দুপাশে যদি সমান্তরালভাবে কোনো বালিয়াড়ি গঠিত হয় তাহলে তাকে কি বলা হয়? পার্শ্ব বালিয়াড়ি। হচ্ছে লাস্ট হচ্ছে পরবর্তী। দেখো, পার্শ্ব বালিয়াড়ির যে ছোট অংশ, মানে পার্শ্বর সঙ্গে পরবর্তীতে সম্পর্কিত, এর যে পরবর্তী ছোট ছোট বালিয়াড়ি তাকেই বলা হয় পরবর্তী বালিয়াড়ি। ওকে, এই অবস্থান ভিত্তিক যে বালিয়াড়ি কথাগুলো বললাম, এটা যে কোনো মরুভূমির ক্ষেত্রে হতে পারে। হচ্ছে? রেসপন্স করো, বোঝা গেছে কি যায়নি? যতটা বললাম কোনো ডাউট থাকলে আমাকে বলো, যতটা বললাম কোনো ডাউট থাকলে আমাকে বলবে। গেছি দাদা। হয়েছে? চলো নেক্সট একটা হেডিং করো মরুভূমি বলে। নেক্সট একটা হেডিং করো মরুভূমি বলে। বলেছিলাম তোমাদের প্রথমে এটা যে মরুভূমি সম্পর্কিত কোনো তথ্য বলার স্কোপ থাকলে বলে দেবো মরুভূমি বলে। ক্লাসের লেন্থ একটু বাড়ছে, কেন হচ্ছে একদিনই একটা মানে যাতে শেষ করা যায় সেটা চেষ্টা করছি। মরুভূমি সম্পর্কে ইনফরমেশন জানার জন্য প্রথমেই যে জানতে হবে যে বৃহত্তম মরুভূমি, বলো বলো তাড়াতাড়ি, বৃহত্তম মরুভূমি প্রত্যেকেই কম বেশি জানো, সাহারা। সাহারা। বৃহত্তম মরুভূমি, ব্যাখ্যাটা লিখে রাখো, উষ্ণ মরুভূমি। উষ্ণ মরুভূমি কি হবে? সাহারা। ওকে, তারপর লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, শুষ্কতম মরুভূমি কে বলতে পারে?
আটাকামা। আটাকামা শুষ্কতম মরুভূমি। একদম স্ট্র্যাটেজিকের মতো লেখাচ্ছে, কিন্তু একটা টপিক যেন এইভাবে শেষ হয়। লিখে রাখো যে আটাকামা। আটাকামা কোন দেশ? চিলি। আলোচনা করা হয়ে গেছে। এবার ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট, যে উচ্চতম বালিয়াড়ি। উচ্চতম বালিয়াড়ি, বালিয়াড়ি তো বিভিন্ন রকম হয়, আলোচনা হয়েছে। উচ্চতম বালিয়াড়ি কোন মরুভূমিতে অবস্থিত বা কোথায় অবস্থিত বলতে পারবে? লিখে রাখো, আফ্রিকার আলজেরিয়াতে অবস্থিত। আলজেরিয়াতে অবস্থিত। আফ্রিকার আলজেরিয়াতে অবস্থিত। ওকে, চলো নেক্সট। নেক্সট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে শুনবে, যে মরু অঞ্চলে যে মরু অঞ্চলে যে হ্রদ দেখা যায় তাকে কি বলা হয়? খুব ভালো প্রশ্ন, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, মিসলিনিয়াস এর কোশ্চেন। মরু অঞ্চলের লবণাক্ত হ্রদ কি নামে পরিচিত? প্লায়া স্যার, প্লায়া। ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার, নোট ডাউন করো, প্লায়া হচ্ছে। বোঝা গেছে? এই প্লায়া থেকেই কোশ্চেন আসবে, প্লায়া থেকেই কোশ্চেন আসে। প্লায়া তো বললাম। পৃথিবীর বৃহত্তম প্লায়া কোনটি? পৃথিবীর বৃহত্তম প্লায়া বলো তো এবার। দেখো, যে কটা ইনফরমেশন রয়েছে বলে যাচ্ছি। পৃথিবীর বৃহত্তম প্লায়া আইডিয়া আছে? নোট ডাউন করে নাও। পৃথিবীর বৃহত্তম প্লায়া হলো লাভ প্লায়া। নামই কিন্তু মনে রাখা সহজ, লাভ প্লায়া। এর সঙ্গে রেলের কোশ্চেন, লাভ প্লায়া কোন দেশে অবস্থিত? নোট ডাউন করে নাও, ইউএসএ। ঠিক আছে, বোঝা গেছে হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো নেক্সট টার্ম দিয়ে কোশ্চেন আসে, যে মরু অঞ্চলের, মরু অঞ্চলে যে শুষ্ক নদী খাত কি নামে পরিচিত? মরু অঞ্চলে শুষ্ক নদী খাত কি নামে পরিচিত? কারো কোনো আইডিয়া? কেনিয়া। শুনতে পেলাম না, শুনতে পেলাম না। ওয়াদি। ওয়াদি, ওয়াদি, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। নোট ডাউন করো, নোট ডাউন করো, ওয়াদি। দেখো, খাতায় নোট ডাউন করা থাকলে তবেই কিন্তু কম্পিটিটিভ এক্সামের পড়াগুলো পড়তে ভালো লাগবে। বোঝা গেছে? চলো এরপরে নেক্সট, নেক্সট নোট ডাউন করে নাও, যে হামাদা। হামাদা বলতে কি বুঝি? লাস্ট পয়েন্ট করবে, হামাদা। হামাদা কি কেউ বলতে পারবে? এনি আইডিয়া? হামাদা কাকে বলে? দেখো, লিখে নাও, হামাদা কি? আবরণবিহীন শিলাময় ভূপৃষ্ঠ বিশিষ্ট মরুভূমিকে তাকে বলা হয় হামাদা। ঠিক আছে, লিখে নাও, আবরণবিহীন, আবরণবিহীন শিলাময়, শিলাময় ভূপৃষ্ঠ বিশিষ্ট, ভূপৃষ্ঠ বিশিষ্ট, বিশিষ্ট মরুভূমিকে হামাদা বলে। এই হামাদার সব থেকে ভালো এক্সাম্পল কি? সাহারা মরুভূমি। অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো, চলো নেক্সট আমরা ক্লাসে, ভালো করে শোনো, আমরা মোটামুটি টপিকটা কভার করলাম। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব মরু অঞ্চল সম্পর্কে। না, মরু অঞ্চল সম্পর্কে একটু আলোচনা করার দরকার আছে কি? আচ্ছা, মরু অঞ্চল আলোচনা করেই দিই, আজকেই করেই দিই, নেক্সট নয়, বেকার ফাঁকা রেখে লাভ নেই। লিখে নাও মরু অঞ্চল বলে, এটা জেনে রাখা দরকার। লাস্ট টপিক আজকের, এটা হলে কমপ্লিট হবে। মরু অঞ্চলকে মোটামুটি কটা ভাগে ভাগ করা যায় কে বলবে? তিনটে ভাগে ভাগ করা যায়। এক্সাম্পল ইম্পর্টেন্ট, তিনটে ভাগ কি কি? প্রথম হচ্ছে উষ্ণ মরুভূমি অঞ্চল, উষ্ণ মরুভূমি অঞ্চল। তারপরে কি? নাতিশীতোষ্ণ মরুভূমি অঞ্চল, নাতিশীতোষ্ণ মরুভূমি অঞ্চল। তারপরটা কি? শীতল মরুভূমি অঞ্চল। তাহলে শীতল দিয়ে আমরা আলোচনা করি। এটা কিন্তু পুরোপুরি অক্ষাংশগতভাবে, অক্ষাংশগতভাবে কিন্তু যেখানে যে সমস্ত মরুভূমি মানে ভূপৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরের দিকে অবস্থান করে, সেইগুলো প্রত্যেকটাই কি শীতল মরুভূমি অঞ্চলের মধ্যে পড়ে। যার এক্সাম্পল গুলো কিন্তু আমার ইম্পর্টেন্ট। প্রথম যেটা গুরুত্বপূর্ণ শীতল মরুভূমির এক্সাম্পল, সেগুলো কি? লিখে রাখো, গোবি। গোবি, 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 লাদাখ, লাদাখ মরুভূমি অঞ্চল। তারপরে হচ্ছে বলতে পারি
আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা। ওকে, অন্যদিকে নাতিশীতোষ্ণ, এর মধ্যে কি বলতে পারি? দেখো, তিনটে নাম বলবো। গভীরও কিছু অংশটা নাতিশীতোষ্ণ পড়েছে বটে, তবে গভীরটাকে অ্যাভয়েড করে লিখতে পারি যে তাল লামাকান, নাম আশা করি শুনেবে না বা শুনতেও পারো। সরি, তাল নয়, কথাটা কি কি তাকলাম। তাকলাম, সরি। কোথায় বর্তমান এটা? এটা কিন্তু এশিয়া মহাদেশ জুড়ে অবস্থান করছে। এছাড়া প্যাটগোনিয়া, এই প্যাটগোনিয়া কোথায় অবস্থান করে বলা যাবে? প্যাটগোনিয়া এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এছাড়া গ্রেট বেসিন, গ্রেট বেসিন, এই গ্রেট বেসিন কোথায়? গ্রেট বেসিন হচ্ছে উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা। এইগুলো প্রত্যেকটা হচ্ছে নাতিশীতোষ্ণ মরু অঞ্চল। উষ্ণ মরু অঞ্চল এরই কিন্তু সংখ্যা অনেক বেশি। একটু নামগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন, যাতে তোমাদের অনেকটা সুবিধা হয় কোন দেশে কোথায় কি আছে। প্রথমেই যেটা জানার প্রয়োজন যে কিরকম ভাবে ভাগ করব। দেখো কিরকম ভাবে ভাগ করব, যে মহাদেশ অনুযায়ী এশিয়া, এশিয়ার মধ্যে কি কি? এশিয়ার মধ্যে থর, থর ইম্পর্টেন্ট। আর একটা কি? আরব মরুভূমি, আরব মরুভূমি। আরব মরুভূমি। এরপরে চলে এসো আফ্রিকা, আফ্রিকা, আফ্রিকায় কি কি বর্তমান? প্রথমেই হচ্ছে সাহারা ইম্পর্টেন্ট, সাহারা ইম্পর্টেন্ট। সাহারার পরে কি বলতে পারি? নাবিব, আর আর কোনটা? কালাহারি, কালাহারি। এরপর চলে এসো, এরপর হচ্ছে নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা। নর্থ আমেরিকায় কি বর্তমান? নর্থ আমেরিকায় সোনেরান আর মোজেভ, সোনেরান আর হচ্ছে মোজেব। তাহলে কোন দেশে বর্তমান কি ব্যাপার? একটা দেশে জুড়ে তো থাকে না, তবে অবস্থানগতভাবে বুঝতে পারছো, হ্যাঁ কি না? আর ওসানিয়ার ক্ষেত্রে কি হবে? অস্ট্রেলিয়া লিখে রাখো, আর কিছু লিখতে হবে না। অস্ট্রেলিয়া মরুভূমি অঞ্চল, এটা কিন্তু উষ্ণ। আর লাস্ট হচ্ছে সাউথ আমেরিকা। সাউথ আমেরিকার নাম বলো, বলা হয়ে গেছে, কি হবে? আটাকামা। আটাকা, আটাকামা। হচ্ছে। এই গেল হচ্ছে মরু অঞ্চল, যে মরু অঞ্চলের মধ্যে তিনটে ভিন্ন আহ, একটা কি বলবো জলবায়ুগত পরিবেশ লক্ষ্য করা যায়, উষ্ণ, নাতিশীতোষ্ণ, শীতল। তার কিন্তু পয়েন্টগুলো ডিসকাস করলাম। হচ্ছে, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, অসুবিধা নেই, হ্যাঁ কি না? দেখো অনেকগুলো অনেকগুলো টপিক আমরা আলোচনা হয়ে গেছে। এরপরে বলে দেবো যে প্রাকৃতিকের আর কোন অংশের আলোচনা করব। তবে সমুদ্র স্রোত এবার করতে হবে, কেন সমুদ্র স্রোত থেকে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, ওই চাপ বলয়, বায়ু প্রবাহ, এইগুলো কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব পরবর্তী দিন। আর আজকে রাত্রিবেলায় আমি বলে দিচ্ছি যে নেক্সট রোববার কি কি চ্যাপ্টারে পরীক্ষা নেব, 18ই অগাস্ট। ওকে, চলো আজকে তাহলে এতটাই।